রিভিউজ নিবেদন করছেন 3 Steps Aviation Academy। আলোচনা করব। আমরা দেখেছি যে মাত্র গত দুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুকুল রায় এবং এরই পাশাপাশি বিজেপিতে যথেষ্ট গুরুত্ব পেয়েছেন অনুপম হাজরা, তাকে কেন্দ্রীয় সম্পাদক করা হয়েছে। কিন্তু সেদিনই আমরা যে ছবি দেখি, যে ভিডিও বার্তা পাই, রাহুল সিনহা তিনি যথেষ্টই ক্ষুব্ধ এবং তার বক্তব্য যে তিনি 40 বছর ধরে বিজেপিকে সেবা করেছেন, ফলস্বরূপ তাকে কোনো ধরনের কমিটিতেই রাখা হয়নি, এমনটাই তিনি খুব উগরে দিয়েছেন এবং আগামী 10-12 দিনের মধ্যে তিনি তার পরবর্তী কর্মপন্থা তিনি তার জানাবেন। কিন্তু তারপর থেকেই কিন্তু দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট গতকাল থেকেই জেলায় জেলায় কার্যত বাঁকুড়া হোক কিংবা ব্যারাকপুর আজকে কিংবা বসিরহাট কিংবা আমরা যদি দেখে থাকি বারুইপুর, একাধিক জায়গাতেই বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, কোথাও কোথাও অনুপম হাজরাকে ঘিরে বিক্ষোভ। একাধিক ছবি কিন্তু দেখা যাচ্ছে বিজেপির অন্দরে, অর্থাৎ গোষ্ঠীকন্দল, ভাঙচুর, হাতাহাতি, এই ধরনের ছবি উঠে আসছে। ফলত কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যে বিজেপির এই যে সাংগঠনিক কিছু রদবদল করা হলো তা থেকে ক্ষুব্ধ এবং বিজেপিতেও আবারও কি যেই অভিযোগ বারবার উঠত শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নব্য এবং আদি, সেই অভিযোগ একই ছবি কি দেখা যাচ্ছে বিজেপিতেও এবং সেখানেও কি নব্য এবং আদির মধ্যে সংঘর্ষ? বিজেপি এ রাজ্যে ক্ষমতায় নেই এবং তারা দাবি করছেন যে আগামী 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করে রাজ্যে ক্ষমতায় আসবেন, কিন্তু তার আগে যে ছবি তাতে আদৌ কি কোথাও গিয়ে মানুষের যে বিশ্বাসযোগ্যতা 2019 লোকসভা নির্বাচনে জয়লাভ করে তারা অর্জন করেছিলেন সেটা তারা ধরে রাখতে পারবেন? এই নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। বিজেপিতে কোন্দল। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শিবসেনার সাধারণ সম্পাদক, যিনি এক সময়ে বিজেপিতেই ছিলেন, অশোক সরকার। অশোকদা, স্বাগত আপনাকে। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা। ভাস্করদা, আপনাকেও স্বাগত। অতিথিদের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে ঠিক জেলায় জেলায় যে ছবির কথা দিয়েই আজকের এই অনুষ্ঠান শুরু করেছি, একবার দেখাবো আপনাদের সেই ছবি। শনিবারই সর্বভারতীয় স্তরে নিজেদের সংগঠন রদবদল করে নতুন তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে সর্বভারতীয় সহসভাপতির পদে বসানো হয়েছে মুকুল রায়কে, আর বোলপুরে প্রাক্তন সাংসদ অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এর আগে রাহুল সিনহা ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। এবার দলের কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি কোনো পদেই জায়গা হয়নি রাহুল সিনহার, আর তাতেই বেজায় ক্ষুব্ধ রাহুল বাবু। শনিবারই এক ভিডিও বার্তায় ক্ষোভ উগড়ে দেন রাহুল সিনহা। তাঁর এই মন্তব্যে অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের। বাইট বিওটো। 40 বছর বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসাবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতা আসছে, তাই আমাকে সরতে হবে। অন্যদিকে রবিবার বারুইপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা অনুপম হাজরা। প্রাক্তন সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় বসিরহাটে বিজেপির সাংগঠনিক সভাপতি তারক ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন যুব মোর্চার সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীরা। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলই। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। বাইট বিওট। আজকে যে কর্মীরা এতটা রেগেছিল, আমাদের জেলা সভাপতি তারক ঘোষ মহাশয়ের যে কার্যক্রম, ওনার কার্যক্রম পার্টির অন্যান্য কার্যকর্তারা মেনে নিতে পারছে না, কিন্তু আজকে আমরা গিয়েছিলাম ওনার সাথে একটু কথাবার্তা বলার জন্য। অন্যদিকে বাঁকুড়ার ইন্দুপুর এলাকায় দলের জেলা সভাপতির বিরুদ্ধে আন্দোলনে নামে বিজেপির একাংশ। দলের এক মণ্ডল সভাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে রবিবার প্রকাশ্য রাজপথে বিজেপির জেলা সভাপতির কুশপুতুল দাহ করা হয়। বিজেপির গোষ্ঠী কন্দলের জেরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সদ্য নির্বাচিত কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে এবার পোস্টার পড়ল কাঁচরাপাড়া স্টেশন চত্বরে। এদিন বিক্ষোভে সরব হন বিজেপি কর্মীরা।
আর কয়েক মাস পরই 2021 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে পুজোর সময় থেকেই রাজ্যে ভার্চুয়ালি প্রচারে জোর দিতে চাইছে গেরুয়া শিবির। শোনা যাচ্ছে অক্টোবর নভেম্বরে রাজ্যে নির্বাচনী প্রচার সারতে পারেন জেপি নাড্ডা, অমিত শাহ সহ বিজেপির একগুচ্ছ হেভিওয়েট নেতারা। তার আগে বিভিন্ন জেলায় বিজেপির প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের জেরে চরম অস্বস্তিতে বিজেপি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রতিবেদন আপনাদের দেখালাম। আমি অশোকদাকে দিয়ে শুরু করতে চাইবো আমাদের আজকের এই অনুষ্ঠান আলোচনা। অশোকদা যেহেতু এক সময় বিজেপি দল করেছে এবং এই যে বিজেপির মধ্যে যে কোন্দল, কার্যত কোথাও গিয়ে অশোকদাও কি এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছিল? যদি আপনি এই মুহূর্তে অন্য দলে, তবু আমি 1988 সালে বুমটা হাতে নিয়ে নিতে হবে প্লিজ। 1988 সালে বিজেপিতে জয়েন করি। একটা দলাদলি সবসময় থাকে, যে কোনো রাজনৈতিক দল বা বড় ক্লাব হলে থাকে, কিন্তু এরকম একটা বাজে জায়গায় যে বিজেপি পৌঁছবে এটা কিন্তু আমিও ধারণা করতে পারিনি। আমার সঙ্গে দলের সংঘাত লাগে মানে যখন বহিরাগত লোকেরা এসে যাদের এগেনস্টে বিজেপি আন্দোলন করেছে, চোর বলেছে, তাদেরকে যখন দলে নিয়ে এসে আদর করে সম্বর্ধনা দিয়ে চেয়ার দিয়ে বসানো হয়। আমি একটুখানি স্পষ্ট বক্তা, মুখের উপরই বলে দিই, সেই জন্যে দলের লোকেরা মানে যারা নেতৃত্ব, কারণ দলে তখন সবে টাকা আসা শুরু হয়েছে আর কি, 15 বিধানসভার পরেই আমার, সেই জন্য আপনি যে কথাটা বলছেন অশোকদা, আমি এই কথাটা ইনফ্যাক্ট তথাগতদার মুখে এই গত কয়েকদিন আগেও শুনছিলাম একটি জায়গায়, যদিও আমরা সেই ভিডিও হাতে পাইনি। সেখানে তথাগতদা তিনিও বলছেন যে দলে আমরা যে সময় দল করেছি সে সময় টাকা জোগাড় করতে হতো, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হতো। এখন টাকা আসতে শুরু করেছে, অন্যান্য রাজনৈতিক দল থেকে মানে লোকজনও আসছে, টাকা একটা অন্য রকমের বক্তব্য। দুরকম ভাবে টাকা আসছে। এখনো গিয়ে ক্ষমতায় না এসে ক্ষমতা ভোগ করার চেষ্টা করে যেরকমভাবে টাকা আসে আর কি, মানে কয়লা মাফিয়া, বালি মাফিয়া, আরও নানা রকম আর কি, সেই সব টাকা তো আসছেই। প্লাস কেন্দ্রীয় স্তর থেকে একটা বিশাল অঙ্কের টাকা পশ্চিমবঙ্গের জন্য আসছে। পশ্চিমবঙ্গ জয় করতেই হবে। ওরা মুখে বলে শ্যামাপ্রসাদের জন্মভূমি, সেই পশ্চিমবঙ্গ কেন ফাঁকা থাকবে? কিন্তু সেই জয় করতে গিয়ে যাদের নিয়ে আসছে, শ্যামাপ্রসাদ বেঁচে থাকলে হয়তো এই দল ছেড়ে দলত্যাগ করে ঘরে বসে যেতেন বা অন্য দলে যেতেন। আর এই যে দলাদলিটা দেখছেন, এটা কিন্তু রাহুল সেনার জন্য হচ্ছে না, এটা অনেক দিনই হচ্ছে, কোন কম কিছু বেশি, বা কিছুটা ভয় পেয়ে চুপ করে যাচ্ছে। এমনভাবে দলটাকে চালানো হচ্ছে ফ্যাসিস্ট কায়দায়, সেখানে কেউ কিছু বলার নেই। যা বলবে একজন দুজন লোক বলবে, সেটা আপনাকে শুনতে হবে, ভালো লাগুক না না লাগুক। আর সবচেয়ে মানে খারাপ জায়গা যেটা দাঁড়িয়েছে, যে দলের তো কিছু প্রিন্সিপাল থাকে, আদর্শ থাকে। যে পার্টি আমরা করতাম পার্টি উইথ ডিফারেন্স বলতো, এখন ওটা কিছু নেই। মোটামুটি কংগ্রেসের সমান্তরাল দল হিসেবে বিজেপি প্রমাণিত করেছে একদম। মানে কংগ্রেস যেরকম প্ল্যাটফর্ম বেস পার্টি আমি বলি আর কি, ওরকমই হয়ে গেছে। যখন খুশি এসো আবার চলে যাও, যখন খুশি এসো, থাকলে পদ পেলে থাকো, না পেলে বিদ্রোহ করে চলে যাও, আবার ইলেকশনের সময় চলে আসো, সেরকমভাবে বিজেপির দলের যে স্ট্রাকচার বা সংবিধান ছিল, সে সংবিধানটাকে মোটামুটি দিল্লি থেকে রেপ করা আরম্ভ হয়েছে। আর পশ্চিমবঙ্গে সেই কেন সারা ভারতবর্ষের সব জায়গাতেই রেপ কথাটা ইউজ করছে ইচ্ছে করে, মানে ধর্ষণ করে সংবিধানকে একদম শেষ করে দেওয়া হয়েছে, বিজেপির যে সংবিধান। যদিও আপনার এই বক্তব্যকে আমি মান্যতা দিতে চাই না, কারণ অসাংবিধানিক কথা এটা বলাটা বোধহয় ঠিক নয়। আমি একটু আসবো ভাস্করদার কাছে আসবো। ভাস্করদার যে বিষয়ে জানতে চাইবো যে এই আদি নব্য, এটা তৃণমূল কংগ্রেস, আমরা সিপিএমের আমলেও এই ধরনের, হয়তো আদি নব্য কথা না শুনলেও কিন্তু এই ধরনের কিছুটা কথা শোনা গিয়েছে যে সিপিএমে যারা একটু এজেড হয়ে যাচ্ছে বা সেক্ষেত্রে অনেকেই অনেক সময় গুরুত্ব পাচ্ছে না, আবার সিপিএমে সেখানে আবার তরুণ প্রজন্ম, বয়স্কদের মধ্যে একটা বিষয় রয়েছে। তৃণমূল কংগ্রেসে আদিনব্য এই বিষয়টাও ছিল, কারণ কংগ্রেস থেকে যারা আসছে বা অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা আসছে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার এই মুহূর্তে বিজেপি যদিও এ রাজ্যে ক্ষমতায় নেই, তার আগেই তাদের মধ্যে আদি নব্য একটা ভাগ, এবং জেলায় জেলায় যে ভাঙচুর, যে বিক্ষোভের ছবি ফুটে আসছে, কি মনে হয় যে এই রাজনৈতিক দলগুলো ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? দেখুন, বিজেপি দল যে কথাটা প্রথম বলতো আর কি, যে কংগ্রেসের বিরুদ্ধে তাদের দল কোনো ডাইনেস্টি নির্ভর নয়, তাদের দলের কোনো
পরিবারের প্রভাব নেই, তাদের দলে সব কিছু সংগঠনটা তৈরি হয় ভোটাভুটির মাধ্যমে, নির্দিষ্ট নিয়মের মাধ্যমে, গঠনতন্ত্রের। আপনি যখন প্রতিবেদনটি পড়ছিলেন তখন বললেন যে নির্বাচিত, কথাটার প্রতি আমার আপত্তি আছে। এই যে যাকে জাতীয় সম্পাদক ইত্যাদি করা হলো, কেন্দ্রীয় সম্পাদক, হ্যাঁ মনোনীত, এই মনোনীত ব্যাপারটা কেউ মনোনীত করেন, তিনি তলায় কোনো গণতন্ত্র বা উপরে কোনো গণতন্ত্রের ধার ধারাক্কা না রেখে একটা বসিয়ে দিলেন। আমরা জানতাম যে একটা নির্দিষ্ট সময়সীমার জন্য একটা কমিটি তৈরি হয়। হঠাৎ করে তাহলে মানুষ জানতে চাইবে যে কোনো সাধারণ মানুষের মনে হয় যে হঠাৎ করে একে সরিয়ে দিল কেন, এবং যাকে বসানো হলো তার কি যোগ্যতাটা কতটা, এটা নিয়ে এটা আমি যারা আমার কোনো বিজেপি দলের নয় তাদের মধ্যে এই প্রশ্নটা এসেছে যে রাহুল সিনহাকে ছড়িয়ে দিলে হয়তো সরাতেই পারে তাদের দলের ব্যাপার, কিন্তু যাকে নিয়ে আসা হলো তার এমন কি যোগ্যতা তিনি প্রমাণ করেছেন, যদিও তিনি যাদবপুরে বিজেপিরও দাঁড়িয়েছিলেন, দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন গত নির্বাচনে, সেটা তো অন্য বিষয়। আসলে একটা ইংলিশে কথা আছে, স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল। এই স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল মানে কোথাও কেউ মানে তাকে শ্যুট করা, মানে কাউকে নিজেকে মানে সেট করে নিয়ে যাওয়া একটা পরিকাঠামোর মধ্যে। এই স্কোয়ার পেগস ইন রাউন্ড হোলস সেটা হচ্ছে এই নব্য বা পুরনো, আজ যারা দীর্ঘদিন ধরে বিজেপি দলের মধ্যে ছিলেন তাদের কাছে পার্টি দেখছে যে আমাকে ভোটে জিততে গেলে এদের যে ধ্যান ধারণা, এদের যা চিন্তাভাবনা, তার থেকে যারা অন্য দল থেকে এসছেন তারা ক্ষমতাটা দেখে এসছেন, সেজন্য মুকুল রায়কে যুক্ত করা এবং তার অভিজ্ঞতাটা যাতে মানে নির্বাচনের ক্ষেত্রে, সংসদীয় গণতন্ত্রে একটি পাগলের ভোটের যা মূল্য, একটি সুস্থ মানুষের ভোটেরও তাই মূল্য। আপনাকে ওই অঙ্কটা মেলাতে হবে। 294টা কেন্দ্রে প্রার্থী দিয়ে আপনি অনেক ভোট পেলেন, কিন্তু সংখ্যা বিচারে আপনি পৌঁছতে পারলেন না, তাহলে আপনার তো রাজ্য পার্ট দখল করা যাবে না। তো এটার জন্য মনে হয় যারা ম্যাক্রো লেভেলে বসে আছেন তারা এই চেঞ্জগুলো করে থাকেন। যে কথাটা যে চেঞ্জ করার ক্ষেত্রে নিচু লেভেলে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদের ওই ব্যাপারটাকে না জানানোর ফলে ক্ষোভ বিক্ষোভ হয়। আবার ভবিষ্যতে সেটা দেখা গেছে যে এই ধরনের পদগুলোর প্রাথমিকভাবে কিছু গোলমাল হলেও সব দলের ক্ষেত্রে এটা থাকে, পরবর্তীকালে যে ব্যক্তি থাকলেন ওখানে মানে সেই ব্যক্তি মানিয়ে নিলেন। কোনো সময় আবার একটা ইংলিশে প্রভাব, সামটাইমস এ চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট, সামটাইমস এ ম্যান মেক্স দ্য চেয়ার পারফেক্ট। তো আগামী দিনে দেখার যাদেরকে সরানো হলো বা যাদেরকে আনা হলো কে কতটা তার পদটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারে। একটা কথা যেখানে বলছিলেন যে কোথাও গিয়ে এই যে রাজনৈতিক দলগুলিতে এবং অন্য রাজনৈতিক দল থেকে যারা আসছেন তাদেরকে একটা পদ দেওয়া, আবার পদ থেকে সরে গেলেই ক্ষোভ বিক্ষোভ দেখানো। আমি দর্শকদেরও চাইবো, আমরা গত কয়েকদিন ধরেই দর্শকদেরও প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি, সিলেক্টেড কিছু প্রশ্ন আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো যে আপনারা প্রশ্ন করতেই পারেন আমাদেরকে, আমাদের অতিথিদের কাছে আপনাদের হয়ে আমি সেই প্রশ্ন পৌঁছে দেবো। আমি অশোকদের কাছে আসবো। অশোকদা, তাহলে কি রাজনৈতিক দলগুলির আদর্শ কোথাও গিয়ে আদর্শচ্যুত হচ্ছে? অর্থাৎ আপনারা যে আদর্শকে মাথায় রেখে বিজেপি করতেন একটা সময়, বা রাহুল সিনহা যে আদর্শ নিয়ে বিজেপি এখনো, যদিও তিনি বিজেপির দলেই রয়েছেন, করতেন, সেটা কি আর কোনো ব্যাপার নয়? ধর্তব্যের মধ্যেই বিষয় নেই, যেন তেন প্রকরণে আমাকে ক্ষমতার শীর্ষে পৌঁছতে হবে, এটাই কি মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, আমি কিন্তু একটা কথা আপনার সঙ্গে ডিফার করছি। আমি বিজেপি করতে গেছিলাম হিন্দুত্বের জন্য, আর যখন বিজেপি থেকে বেরিয়ে এলাম অনেক রাজনৈতিক দলই আমাকে বলেছিল জয়েন করতে, কিন্তু আমি কোথাও হিন্দুত্বের ছোঁয়া তাদের মধ্যে দেখিনি। আমি সেই জন্য যে দলটা এখানে কিছু অস্তিত্ব ছিল না সেই দলটাই করছি, টাকা পয়সা কিছু না। হ্যাঁ, শিবসেনা। আর এখন যে রাজনীতির পরিবেশ হয়েছে, বামপন্থী এবং বিজেপির সঙ্গে আকাশ পাতাল তফাৎ। সে বামপন্থী এমএলএ, কাউন্সিলর বা বড় নেতা তারা যখন বিজেপিতে যোগ দিচ্ছে, আমি ভাবি তাহলে তারা 40 বছর, 30 বছর, 20 বছর, 25 বছর ধরে কি করে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলো, তারপর সেই লোকটা কি বিজেপিতে যোগ দিল। আমি সেটাই বলছি যে আদর্শ না, মোটামুটি সেটা ভারতবর্ষের মিডিয়া এবং সংবাদ মাধ্যম এবং নিজস্ব সুবিধে পাওয়ার যে ক্ষমতা, আমার ক্ষমতা চাই, আমি পিয়ারে থাকতে চাই, থাকতে গেলে যা যা করতে হবে আদর্শ পেছনে ব্যাক বেঞ্চে রেখে দিয়ে ও মোটামুটি ওটা তারা সেই জায়গাটায় যাচ্ছে। আর না, আপনি দেখুন আজ কালকে বোধহয় একজন বিজেপির বিজেপি বলছি সিপিএমের 3 বারের এমএলএ বাঁকুড়া থেকে জয়েন করেছে। 3 বার যে এমএলএ হয় সিপিএমের, যা মেম্বারশিপ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, সিপিএমের মেম্বারশিপ পাওয়াটাই এটা খুব কঠিন কাজ ছিল। এটা বিজেপিরও ছিল। বিজেপিতে 3 বছর আপনি প্রাইমারি মেম্বার থাকবেন, তারপরে আপনি অ্যাক্টিভ মেম্বার হবেন। অ্যাক্টিভ মেম্বার হলে আপনি ব্লক লেভেলে নেতা হতে পারবেন, মানে ইলেকশনে দাঁড়াতে পারবেন।
রাজ্য তো অনেক দূর কথা। আর এখন তো এসেই সঙ্গে সঙ্গে দিল্লিতে গিয়ে মাপলার টাপলার পরে নেতা হয়ে যাচ্ছে। আমি তো লোকসভা ভোটের আগেও দেখলাম বহু বাম নেতা বা বিধায়ক তারাও চলে এলেন এবং দাঁড়ালেন, এমপি হয়েছেন। হ্যাঁ, সেটা কোনো কথা নয়। আমি বললাম এখন আদর্শ বলে আর কিছু জিনিসটা নেই, হয়তো এই আধুনিক যুগে আদর্শ কথাটা আর মানায় না তাদের কাছে, বা তারা এখন নিজের কিছু সুখ সুবিধে স্বাচ্ছন্দ্য চাইছে। এই যে আদর্শের জায়গাগুলো, এই আদর্শ তো নিঃসন্দেহে আপনারা যখন রাজনীতিতে আসছেন তখন তো সাধারণ মানুষকে নিয়েই এই আদর্শটা গড়ে ওঠে। নিঃসন্দেহে সাধারণ মানুষের কতটা ভালো হবে, কতটা মন্দ হবে, এবং হতে পারে যে তারা হয়তো সেই একটা পার্টিকুলার কিছু বিষয় থাকে, কিন্তু আদপে সাধারণ মানুষ বা জনসাধারণের স্বার্থেই গোটা বিষয়টি। তাহলে কি কোথাও গিয়ে জনসাধারণের যে স্বার্থ সেটাও কোথাও গিয়ে রাজনৈতিক নেতাদের কাছে ধর্তব্যের মধ্যে থাকছে না? এ প্রশ্নের উত্তর চাইব। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। বিরতিতে যেতে যেতে আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দেবো যে আপনারাও কিন্তু প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিদের কাছে। তবে আর একটা বিষয় জানাবো আপনাদেরকে যে আমরাও আজকেই এই অনুষ্ঠানে বিজেপির অতিথিদের কেউ চেয়েছিলাম, যদিও তারা কোনো অতিথি দিতে পারেননি। বিরতি, ফিরে আসছে। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging.
ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান নিউজ ভিউজ, আর আজকে আমরা আলোচনা করছি বিজেপিতে কোন্দল এই শীর্ষক বিষয় নিয়ে। কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে, তা বসিরহাট হোক কিংবা ব্যারাকপুর কিংবা বাঁকুড়া, সেখানে বিজেপি নিজেদের মধ্যেই অর্থাৎ গোষ্ঠী কোন্দলের ছবি ফুটে উঠছে। ভাঙচুর চলছে, বচসা, চেয়ার টেবিল ভাঙচুর, কুশপুতুল পোড়ানো হচ্ছে, এমন ছবি দেখা যাচ্ছে। আমি ভাস্করদা আপনার কাছে আসবো। যে প্রশ্ন অশোকদার কাছেও রেখেছিলাম, যে কোথাও গিয়ে কি আদর্শচ্যুত হচ্ছে রাজনৈতিক নেতানেত্রীরা, এবং অর্থাৎ আদর্শ তো মানুষকে নিয়েই আদর্শ, তাহলে কি তারা মানুষের বা জনস্বার্থের কথা যে কথা বলেন, যে জনস্বার্থে তারা রাজনীতিতে এসছেন, জনগণের কাজ করার জন্য রাজনীতিতে, সেটা আর কোনো বিষয় থাকছে না? জনগণ এদের উপর ভরসা করতে পারবে না? জনগণের জন্য কাজ করছেন এটা সত্যি কথা, এটা মিথ্যে কথা নয়। কারণ জনগণ তাহলে ছুঁড়ে ফেলে দেবে, মানে সেটা তো তারা জনগণের কাছে কাজ করতেই হবে, জনগণের কাছে নিজেকে প্রমাণ করতে হবে। প্রশ্নটা হলো, এরা যারা মারামারি করেছে তারা তো কেউ আদর্শচ্যুত হচ্ছে বলে মারামারি করেনি, যে ওই লোকটা আদর্শচ্যুত হয়ে গেল আমি তাকে মারামারি করলাম, তা নয়। ক্ষমতা, মানে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আমি সরে যাচ্ছি, তুমি ক্ষমতায় আসতে চাইছো, আমি তোমাকে আটকাতে পারছি না, ওই বললাম স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, সেই জায়গাটাকে শ্যুট করতে পারছি না, সেই জন্য মারামারি। প্রশ্ন হচ্ছে, অশোকদা বললেন অনেক পুরনো দিনের রাজনীতিক উনি, যে হিন্দুত্ব দেখে উনি বিজেপি দলে এসেছিলেন, সেটা সঠিক বেঠিক সেটা আসছি না। এখন কিন্তু আদর্শ থেকে রাজনীতিতে আসছে না, পাখির চোখ ক্ষমতা বা ক্ষমতাসীন লোকের কাছাকাছি থাকা। এই যে ক্ষমতাসীন লোকের কাছাকাছি থাকা, রাহুল সিনহারা যে ক্ষুব্ধ হয়ে পড়ছেন যে ক্ষমতা থেকে সরে যাওয়া, রাহুল সিনহার ক্ষুব্ধ হওয়ার কারণটা অন্য, যে তাকে রাহুল সিনহা তো বলেননি, যে রাহুল সিনহা বলেছেন 40 বছর ধরে দলে থাকার পরে আমি এই পুরস্কার পেলাম ইত্যাদি ইত্যাদি। তার মানে উনি ক্ষমতা থেকে সরে গেছেন বলেই বক্তব্যটা রাখলেন। সুতরাং রাহুল সিনহা বলেননি যে আমি এখানে আদর্শচ্যুত হয়েছি বলে আমি ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে। এটা ব্যাপার হচ্ছে যে রাহুল সিনহার যারা পক্ষে যারা লোক আছে, আরেকটা বিষয় ভাস্করদা, রাহুল সিনহা বলছেন যে তৃণমূলের লোকজন দলে আসছে, তাদেরকে পদ দিতে হবে। অর্থাৎ যারা লোকজনকে দেখুন, এটা তো ঘটনা যে আজকে যদি ভোট ম্যানেজমেন্টটা দেখেন আপনি, তখন ভোট ম্যানেজমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন যেটা কথা হচ্ছিল যে কংগ্রেস পরিবারের ভোট, বামপন্থী পরিবারের ভোট, এরকম তো কিছু হয় না এখন। তাহলে আপনাকে যারা ভোট ম্যানেজার তারা দেখছে যে বিরোধী দলের লোককে ভাঙতে গেলে তাকে একটা লোভনীয় প্রস্তাব বা অফার দিতে হবে, তাহলে তারা আসবে কেন? আপনি যদি দেখেন যে বিজেপি গঠনতন্ত্র অনুযায়ী যেটা শুনে জানতাম যে প্রাথমিকভাবে মেম্বারশিপ নেওয়ার পর 3 বছর অবধি তাকে অপেক্ষা করতে হয়। সেসবগুলো এখন যদি করে 3 বছর অপেক্ষা করে কখন সে বিজেপির একটা কি হবে, তার জন্য অন্য দল থেকে আসবে না, সে চায় ক্ষমতা। আজ দেখুন না, আজকে যদি জিজ্ঞেস করা হয় একজন মানুষকে যে আপনি বিজেপির সাংগঠনিক কোনো জায়গায় যেতে চান নাকি জনপ্রতিনিধি হতে চান, বেশিরভাগ লোক জনপ্রতিনিধি হতে যাবে, কারণ জনপ্রতিনিধিতে ক্ষমতার জায়গাটা বেশি। সুতরাং রাজনীতিক চিন্তাটা মানুষের মধ্যে চেঞ্জ হয়েছে বলেই কিন্তু এই দলগুলো যারা উপরে অবস্থান করছেন তারাও সেভাবেই তারা অ্যাক্ট করছে। না ভাস্করবাবু, আমি একটা কথা বলছি আপনাকে, মাঝখানে করছি যে ক্ষমতায় আসার জন্য যদি আমি রাজনৈতিক পদ ব্যবহার করি, মানে ক্ষমতায় আসার আগেই আমি যদি সুখ ভোগ করতে চেষ্টা করি, সেটার আমার বিরোধিতা আছে। আমি লড়াই করে মাঠে নেমে ক্ষমতায় এসেছি, এর আগে যে কতগুলো দল হয়েছে, এবং তৃণমূল নেত্রীকেও বলছি আমি, উনি দীর্ঘদিন মাঠে লড়াই করেছেন, তারপরে জায়গায় এসছেন। বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করেছেন, তারপরে এসছেন। কংগ্রেসেরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিল বলে আর কংগ্রেসের ভাবাবেগ ঠিকই বলেছেন। আরেকটা বিষয় আমি যদি একটু অ্যাড করি আপনার সাথে, আমরা কিন্তু যখন ধরুন বামেরা ছিল, বিজেপি এ রাজ্যে হয়তো খুব কম সংখ্যক ছিল, কিন্তু এই আপনি বা রাহুল সিনহা এদেরকে কিন্তু দেখা যেত, এবং তাদেরও লড়াই একটা ছিল, হয়তো পরিমাণে কম, সেই লড়াইটা ছিল একদম, যেটা আপনি বলছেন। মানে দেখুন, রাহুল সিনহাকে আমি চিনি 91 থেকে, তখন উনি যুব মোর্চার পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট ছিলেন। আমার সঙ্গে একটা সল্টলেকে প্রোগ্রাম হয়, সেখান থেকে আলাপ হয়। আমার দেখা রাজ্যের প্রথম রাজ্য নেতা হলো কি রাহুল সিনহা। তারপরে উনি রাজ্যের জেনারেল সেক্রেটারি হন, বিজেপির প্রেসিডেন্ট হন। সম্পর্কটা কোনোদিন খারাপ হয়নি, কোনোদিন খারাপ ছিল না। অল ইন্ডিয়া সেক্রেটারি হন। লড়াকুর হিসেবে দেখতাম ওনাকে, এবং খুব মানে ওনাকে নিয়ে অন্তত কেউ মানে বলতে পারবে না বিজেপিতে যে উনি সাবান ভিডিও ওনার নামে আছে। কারণ সাবান ভিডিও যাদের করেছে, আমার বক্তব্য ক্ষমতায় আসতে গেলে যাদের উপযুক্ত লক্ষ্য যদি করতো আমি তো সম্মান দিতাম। যাদের করেছে তাদের কি কোনো স্থান আছে? রাহুল সিনহার পরিবর্তে অনুপম কি হাজরা ওকে করেছে, তার কি কন্ট্রিবিউশন আছে পলিটিক্সে, কি কন্ট্রিবিউশন আছে তৃণমূলে, কি কন্ট্রিবিউশন আছে বিজেপিতে? উনি যখন সংসদ ছিলেন কতবার প্রশ্ন করেছেন, কতবার প্রশ্ন তুলেছেন, এগুলো তো ভাবা উচিত। তাহলে এটা কি আমার নিজের মনে হয়েছে ওখানেও কি ভেট পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্তরে? কেন্দ্র স্তরে ভেট পাঠানোর ফল কি উনি পেয়েছেন?
আমি জেপি নাড্ডাকেও চিনি, উনি প্রচণ্ড ভদ্রলোক, কিন্তু জেপি নাড্ডা ভদ্রলোক বলে ওনারও চাপ আছে। এখন তো ভারতবর্ষের প্রতিটা কোনায় চালাচ্ছিল এই দুটো লোক, তারা যেরমভাবে চাইছে দলে কি ভেট পাচ্ছে, কার কাছ থেকে কি ভেট পাচ্ছে, সেরকম তার মানে পদ দিচ্ছে তাকে। আসলে একজন কোশ্চেন করছেন, অরূপ বিশ্বাস, তথাকথিত সুবিধাভোগী আয়রাম গয়রামের জন্য কি দল অন্ত প্রাণ 5%-এর সময়কার বিজেপি নেতা সমর্থকদের রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করতে হবে? তাহলে আমার মতে করা উচিত নয়, লড়াই চালিয়ে যেতে হবে। সমভাবাপন্ন যে দলগুলো আছে তাদের সঙ্গে যদি বিজেপিতে জায়গা না হয় সেখানে এসে লড়াই চালাতে হবে। লড়াই, যারা রাজনীতির লোক, যারা এতদিন ধরে রাজনীতি করে এসছে, কেন আপনি লেবারে যাব? বিজেপি তার ধর্মচ্যুত হয়েছে, তাহলে আমি কেন ধর্মচ্যুত হব? বিজেপি এখন কংগ্রেসে পরিণত হয়েছে, আর প্রধানমন্ত্রী বলছে কংগ্রেস মুক্ত ভারত করব। এই কথাটা আমি মানতে পারছি না। লড়াই থাকতে হবে। 3% 4% ভোট আমি দেখেছি, বিজেপির ভোট, আমি ভোটে লড়েছি, লড়াই করেছি, একটা টাকা কোনো দেয়নি রাজ্য অফিস থেকে বা কেন্দ্র অফিস থেকে। 1000 পোস্টার দিয়েছিল, তাও লড়াই করে গেছি। এই যে ক্ষমতায় আসার জন্য চেষ্টা, সেটা একরকম, আর আপনি যেমনটা বলছেন বা যে কথা তথাগততার মুখেও শুনেছি যে পার্টিতে এখন টাকা পয়সা আসছে, সেটা যেভাবেই হোক সেটার একটা কোথাও কি তার ভাগ। আমি অশোকদাকে একটা বলবো, মানে আমি দলীয় রাজনীতিতে যারা বিজেপির একজন বন্ধুর সঙ্গে আমার কথা হচ্ছিল, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে রাহুল সিনহা 40 বছর ধরে একটা এটা করলেন, এটা এরকম ধরনের কেন হলো? তো তিনি আমায় বললেন যে, আমি তার নামটা ইচ্ছে করেই বলছি না, যে 40 বছর ধরে 11 বার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিজেকে যদি প্রমাণ করতে না পারেন, তাহলে কি সেই জায়গাটা তার ছেড়ে দিয়ে অন্য লোককে দেওয়া উচিত না? তার নিজেরই রাজনৈতিকভাবে বলা উচিত যে নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়া। মানে একজন মানুষ 40 বছর ধরে একটা জায়গায় থাকবেন বা একই জায়গাতে একই রকমভাবে ভূমিকা অবতীর্ণ হবেন, তাহলে বাকিরা তো আর রাজনীতি করবে না, এই পদটা পাবে না। তাহলে কি তাদের বক্তব্য, আমি বলছি না ভোটে জিততেই হবে, সেটাই কি ম্যাচ উইন হতে। রাজনীতিতে সংখ্যা, আজকে দেখুন সংসদীয় রাজনীতিতে ভোটে জেতা, আমি আপনাকে বারবার বলছি যে যদি আপনি এই দেখুন বামপন্থীদের ভোটটা বিজেপিতে গিয়েছিল গত নির্বাচনে, তৃণমূলের ভোট 2014 সাপেক্ষে বেড়েছে। প্রশ্নটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে সংখ্যা, ওই নাম্বার গেমের জন্য এই পারমুটেশন কম্বিনেশনটা কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো করছেন, সেটা সঠিক বেঠিক আমি সেই তর্কে যাব না। আমার বিশ্লেষণ হচ্ছে, আজ দেখুন তৃণমূল দলেও এই প্রশ্নটা উঠেছিল যে সিপিএম থেকে লোকেরা এসে তারা মন্ত্রী হয়েছেন। আজ এই প্রশ্নটা সব দলেই উঠেছে। প্রশ্নটা ওঠার ক্ষেত্রে কারণ হচ্ছে যে আপনাকে পারফর্ম করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে কেউ হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে রাহুল সিনহা পারফর্ম করতে পারেননি, 11 বছর নিজে হেরে গেছেন 11 বার, 40 বছর ধরে তার জায়গাতে আমি জানি না অনুপম হাজরাকে কি দেখে দিয়েছেন, তিনি কেনই বা যাদবপুর কেন্দ্রে টিকিট পেয়েছিলেন 2019 সালে, সেটাও জানি না। যাদবপুর অঞ্চলে কি বিজেপির কেউ ছিল না? এই যে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বলে গণতান্ত্রিকভাবে তারা করে না, তারা চাপিয়ে দেয়। কি থেকে চাপিয়ে দেয় সেটা বিজেপির যারা সঙ্গে যুক্ত আপনারা ছিলেন তারাই বলতে পারবেন। আমি অশোকদা এই জায়গাতেই আসবো। অশোকদা, যে কেন্দ্রীয় নেতৃত্ব আমরা এই রাজ্যে কংগ্রেস কর্মী সমর্থকদের মুখেও শুনেছি, ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন যে কেন্দ্রের পক্ষ থেকে বা কেন্দ্রীয়ভাবে অর্থাৎ এআইসিসির বিরুদ্ধে তাদের অভিযোগ থাকতো যে তারা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন। বিজেপির ক্ষেত্রেও তো এখন সেটাই হচ্ছে। আমি তো কি বললাম, বিজেপি মোটামুটি এখন কংগ্রেসের মানে সৎ ভাই না নিজের ভাই হয়ে গেছে আর কি। আর আপনাকে বলে দিচ্ছি, কেন্দ্রীয় নেতৃত্ব জানে না এটা আমি মানতে পারি না একটা পার্টিকুলার লোকের ব্যাপারে, কারণ তাদের কাছে সেন্ট্রাল আইবি আছে, অনেক ইনফরমেশন তারা জোগাড় করে নেয়। তাকে কাকে দেবে না দেবে, আমি কয়েকটা ঘটনায় নাম করতে বলতে পারছি না, নাকি পারফরমেন্সটাই না, পারফরমেন্স না, তার ব্যক্তিগত জীবন নিয়ে থেকে আরম্ভ করে সবকিছুই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের রিপোর্ট আছে। এবার আমরা যারা রাজনীতি করে তাদের প্রত্যেকেরই আইবি রিপোর্ট না স্টেটেও পাঠাতে হয়, সেন্ট্রালেও পাঠাতে হয়, তারা জানে না, এটা হয় না। এর বলতে ভেটের রাজনীতি, যেমন কেন্দ্র 3টে কোম্পানির জন্য চলছে, 3টে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির ফান্ড বাড়ছে, আর এখানেও কিছু ফান্ড ট্রান্সফার হচ্ছে, কোনো জায়গাতে কেউ দিচ্ছে, সে সেই পোস্ট পাচ্ছে। ফান্ড মানে শুধু যে টাকা দেবে তা না, টাকা সে অনেক কিছু দিতে পারে। কারণ এই যে কোন্দল আজকে বিজেপিতে রাজ্যে দেখছি যে বিজেপির মধ্যেই বিজেপি বনাম বিজেপি হয়ে গেছে। আপনি সম্মান দেবেন তো, এনডিএতে আপনি কর্মীকে তো সম্মান দেবেন। হরসিমরত কৌর অর্থাৎ যে যত বাজে কাজ করবে, আকালি দল বেরিয়ে গেছে। আমি বলছি তো, আপনি যদি কর্মীদের সম্মান না দেন তাহলে কর্মীরা আপনাকে অসম্মান করবেই, আর কর্মী না থাকলে নেতা নেই। নেতারা এটা যদি ভুলে গেছে আমি এখন টাকার পাহাড়ের উপর বসে আছি, এমনি লোক আসবে, কিন্তু সে নেতা হতে পারে না, সে একটা কর্পোরেট অফিসের মানে চাকর হতে পারে। কারণ কর্মীদের যদি আপনি সম্মান না দেন, আপনি আশা করবেন কি ওরা এই কর্মীরা দুঃসময় আপনার পাশে থাকবে?
বা আপনাকে সব রকমভাবে সাহায্য করবে। এরকম করে ভোটে জেতা যায় না, একটা কিছু সংখ্যক ভোট বাড়ানো যায়। আর এই যাদের নিয়ে এসছে, আমি জানি না, কেউ অনেক বলছে চাণক্য, কেউ বলছে প্রশ্ন আপনার পারমিশন ছোট্ট করে প্রশ্ন করছি। আপনাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মহাশয় বিজেপির এই 2019 সালে 18টা সিট পাওয়ার পেছনে মুকুল রায়ের অবদান অনস্বীকার্য বলে ওপেন মিটিংয়ে বলেছেন। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি একটাই কথা বলতে পারি, এর মধ্যে আর কি বেশি কিছু বলবো না। উনি কেন ব্যাখ্যা করেছেন উনিই বলতে পারবেন। আর না হলে পরে ওই যে সারদা কেলেঙ্কারি একটা মোটা টাকা ওনাকে দেওয়া হয়েছে। না, আমি বলছি ভাস্কর দাই, যেখানে আপনি বলছেন যে পারফরমেন্স শেষ কথা, অন্তত আপনি বিজেপির কারো সাথে কথা বলে জেনেছেন রাহুল সিনহা নির্বাচনে জিততে পারেননি, সে অর্থে তো মুকুল রায় সেভাবে কোনো নির্বাচনে দাঁড়াননি কোনোদিন। আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাহুল সিনহা যখন নির্বাচনে দাঁড়াতো, মানে 11টার কথা হচ্ছে তো, এই 11টার মধ্যে 9টা ইলেকশনে আপনি এমএলএ ইলেকশনে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা পাবেন, আর এমপি ইলেকশনে ওই 6 লাখ 8 লাখ টাকা পাবেন। আর আপনার বিরোধী পক্ষ তারা 50 লাখ 1 কোটি খরচা করবে। কি করে আশা করেন জিতবে? আপনি আশা করছেন কি করে জিতবে? এই তো একদিনের ট্রেনটা চলে আসেনি। আর রাহুল সিনহা মমতা ব্যানার্জি নয় ফাইট করে জিতবে, বা রাহুল সিনহা জ্যোতি বোস নয়। এরকম কোনো পার্থক্য আছে, এগুলো মানতে হবে। হ্যাঁ, উনি জিততে পারেন, এরকম আমাদের জীবনের পলিটিক্যাল ফেলিওর, এটা আমি 100 বার বলছি। মানে এই কথাটা উঠে এসেছে, মানে আমরা আমি একমত, কিন্তু আমি প্র্যাকটিক্যাল কথাটা বলছি যে আমি যার সঙ্গে লড়াই করব সে 1 কোটি টাকা খরচা করছে আর আমি 5 লাখ টাকা খরচা করব, আমি আশা করবো কি করে ভোটে জিতবো? অশোকদা, এই জায়গাতে দাঁড়িয়ে যখন ক্ষমতাতেই আসেনি এই রাজ্যে, তখন এই ধরনের কোন্দল আদৌ কি মনে হয় যে বিধানসভা ভোটে মানুষ এই বিষয়গুলোকে মেনে নেবে, তাদেরকে ভোট দেবে? তারা যা বলছে ক্ষমতায় আসবে। লোককে মিথ্যে কথা বলে একবার বোকা বানানো যায়, 2বার বানানো যায়, 3বার বানানো যায়, 4বার বানানো যায় না। আমার মনে হয় যে আগামী বিধানসভা ভোটে যদি বিরাট কারচুপি না করে এবং সেন্ট্রাল ফোর্স নামিয়ে জোর করে ভয় দেখিয়ে, যেমন এখনই গোর্খাল্যান্ডের কথা ডাক দিচ্ছে, এইরকম যদি বেসিকভাবে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে, বাঙালি ভাষাকে অপমান করার চেষ্টা করছে। রাজু বিস্টকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আরে রাজু বিস্টাক মণিপুরি লোক, একটা মণিপুরি লোক দিল্লিতে প্রচুর ব্যবসায় এনজিও করে, তাকে দাঁড় করা লোক, রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে তো মুখপাত্র হয়েছে। হ্যাঁ, মুখপাত্র হয়েছে। এবারে তো মুখপাত্রটা এমন কিছু বড় প্রশ্ন নয়, সেটা বলছি না আমি, কিন্তু ওর টিকিটটা পেলো কি করে? আবার জিতেও গেছে। হ্যাঁ, জিতেও গেছে। এবং জেতার মধ্যে আমি এখন তো বলছি, আমার 2জন বিশিষ্ট বন্ধু বলেছে ইভিএম মেশিনও হ্যাক হয়েছে। ওরা সব জায়গায় করে না, হয়তো যেখানে 200টা বুথ আছে হয়তো 10টা বা 20টা 25টা বা 30টা বুথে করবে। এই অভিযোগ তো বিরোধীরা না, এবং ওরা দেখে মানে একদম প্ল্যান করে কোন জায়গায় অশিক্ষিত লোকের বেশি বা যারা বেশি নন পলিটিক্যাল যায় ভোট দিয়ে চলে আসে। অসুবিধা প্রমাণ তো করা যায়নি, যে প্রমাণ করার স্কোপ করা যায়নি। এটা তো কোর্টও কিনে নিয়েছে। এই সরকার তো সুপ্রিম কোর্ট থেকে সব কোর্ট, মানে সবগুলো যে কটা এজেন্সি তার আন্ডারে চলছে। একটা ছোট্ট উদাহরণ বলছি, এই মার্ডার কি বলে, ওই যে নায়কটা সুইসাইড করলো, সুশান্ত সিং রাজপুত, বিহারে ইলেকশনের জন্য একটা মেয়েকে নিয়ে ইডি থেকে 4টে এজেন্সি লাগিয়ে দিল। 80 দিন হয়ে গেল, এখনো মার্ডার হয়েছে কি হয়নি এটা বলতে পারলো না। এবং ইস্যু অন্যদিকে চলে গেছে, মাদক কাণ্ড চলে গেছে। আমি ভাস্করদার কাছে আসবো, শেষ প্রশ্ন রাখবো ভাস্করদার কাছে, যেহেতু আমাদের সময় শেষ। যে কথা জানতে চাইছিলাম ভাস্করদা, অশোকদার কাছে প্রশ্ন রাখছিলাম যে কোথাও গিয়ে কি তাদের এই যে বিজেপি সম্পর্কে এই রাজ্যের যে পারসেপশন তৈরি হচ্ছে, যে গোষ্ঠী কোন্দল, একজনকে ক্ষমতা দেওয়া হলো আরেকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা কি আদৌ মানুষ মেনে নেবে? এ রাজ্যের মানুষ কি মেনে নেবে? ভোট বাক্সে কি তার প্রতিফলন ঘটবে না? দেখুন, বিজেপি দলের যেরকম স্ট্র্যাটেজি, তাতে ব্যক্তির কোনো খুব একটা প্রভাব নেই। গত নির্বাচনেও নরেন্দ্র মোদীকে মুখ দেখিয়ে নির্বাচনে বৈতরণী পেরিয়েছে। বিজেপি দলের যারা ভোট দেবেন ঠিক করছেন, বা তারা একটা ব্যাপারটা দেখছেন, কোনো ব্যক্তির ওপর নির্ভর করে খুব একটা কিছু হবে বলে মনে হয় না। তবে এটা ঠিক যে ভোট সংগঠিত করার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, পাড়াতে বিভিন্ন লোককে বলার জন্য বা প্রচার করার জন্য যাদের মানুষের দরকার, সেই মানুষগুলো তো প্রয়োজন এখনো পুরোপুরি, যতই মোবাইলে লোকে দেখুক বা ইত্যাদি দরকার না, সংগঠনটাই বলছি। মানে আগে মনে করুন আমাদের এই যে একটা মিটিং সংগঠিত করার জন্য 10,000 লোকের জন্য বিরাট ব্যবস্থাপনা হতো। এখন এই মিডিয়ার যুগে
আপনি দেখুন পুরোটাই মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতেই লোকে প্রচার করছে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে যারা এই সংগঠনে কাজ করছে, আমি তো জানি না যে বিজেপি সাংগঠনিক নেতারা মানুষের কাছে কবে পৌঁছেছেন। তারা ভোটের সময় পৌঁছন, ভোটমুখী একটা কিছু করেন। সুতরাং এখানে পরিবর্তন করলে তাদের স্ট্র্যাটেজিতে তারা একটা নিজের নিয়মে সব কিছু চলে। আজকে তৃণমূল দলের দেখুন, তৃণমূল দলের প্রধান মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতই যা কিছু পরিবর্তন হোক বা কিছু হোক দলের মধ্যে, একটু সামান্য প্রভাব পড়লেও অত বড় প্রভাবিত করার মতো লোক এখনও যেমন তৃণমূলেও নেই বাংলায়, আর এখানে বিজেপি দলের মধ্যে সেরকম প্রভাব সম্বলিত ব্যক্তি এমন কেউ নেই যিনি সমগ্র ভোটটাকে প্রভাবিত করতে পারেন। এটা প্রাথমিকভাবে আমার মনে হয়। ভবিষ্যতে আরও ভাঙা গড়ার মধ্যে দিয়ে তখন নির্বাচনের ক্ষেত্রে কি হতে পারে সেটা বলার জায়গায় হয়তো থাকবো। একদমই। আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। অশোক দা এবং ভাস্কর দা দুজনকেই ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন। তবে নিঃসন্দেহে আজকের এই অনুষ্ঠানে যাদেরকে খুব ভীষণভাবেই দরকার ছিল বিজেপি, আমরা তাদের কাছে অ্যাপ্রোচও করেছিলাম, তারা কিন্তু অতিথি দিতে চাননি। এটা বারবার করে আপনাদেরকে বলতে হচ্ছে এই কারণে, কারণ যেহেতু বিষয়টি বিজেপিতে কোন্দল, আমি জানি না তাদের অতিথি আজকে পাওয়া যায়নি, হলে হয়তো আরেকটু ভালো হতো, তাদের বিশ্লেষণ কি আমরা জানতে পারতাম। তবে এটাও ঠিক যে মানুষ এই যে বিজেপির সম্পর্কে যে পারসেপশন তৈরি হচ্ছে সেটা আদৌ কি মানুষ মেনে নেবে, নাকি এসবকে দূরে সরিয়ে তারা ভোট দেবে, ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে কি ঘটবে না সেটা তো বোধহয় বলবে সময়। তাই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকের জন্য আমাদের এইখানকার এই অনুষ্ঠানের সময় শেষ। আপনি দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ ভিউজ নিবেদন করলেন থ্রি স্টেপস অ্যাভিয়েশন একাডেমি।